হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ক্লাস 11-এর কস্টিংয়ের কস্ট শিট। আমরা আগের ক্লাসে প্রোফর্মা কস্ট শিট শিখেছিলাম বা পরিব্যয়পত্র প্রস্তুতের বিস্তারিত ছক। আজকে যেটা করব, আমরা একটা এক্সাম্পল নিয়ে সেটার কস্ট শিট তৈরি করব। একটা প্রবলেম যেটা হচ্ছে অ্যাজ পার এক্সাম্পল কীভাবে কস্ট শিট তৈরি করতে হয় সেটা আমরা করব। তোমাদের ডেসক্রিপশানে প্রবলেমটা দেওয়া থাকবে, অথবা তোমরা ইয়েতেও পেতে পারো, স্ক্রিনশট তুলে রাখতে পারো, ভিডিওর মধ্যে দেওয়া থাকবে যে প্রবলেমটা কি আছে। তোমরা পরবর্তীকালে পজ করে প্রবলেমটা খাতায় তুলে নিতে পারো। তাহলে আসা যাক আমাদের আজকের ক্লাসে যে কস্ট শিট আমরা কীভাবে করি। তোমরা আগের দিন ফরম্যাট দেখেছো। ধরো এটা কোম্পানির নাম রয়েছে রয় অ্যান্ড কোম্পানি। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে in the books of রয় অ্যান্ড কোং লিমিটেড, যদি থাকে লিমিটেড, যাই হোক। আচ্ছা, নামটা কোনো ফ্যাক্টর না, যেই নাম থাকবে সেই নাম ইউজ করবে। আর আমি আগে থেকে টেবিল কেটে রেখেছি যাতে সময়ের অপচয় না হয়, ঠিক আছে। ইন দ্য বুকস অফ রয় অ্যান্ড কোং লিমিটেড। আর কস্ট শিট সব ক্যাপিটালে লিখতে পারো, চাই কস্ট শিট, ঠিক আছে, ফর দ্য ইয়ার এন্ডেড আমি ধরে নিলাম 31 মার্চ 2020, ঠিক আছে। এখানে ইনপুট আউটপুট লেখা থাকবে বা প্রোডাকশান আর সেলস, অবশ্যই ইউনিট। তাহলে আমাদের এই প্রবলেমে আমাদের পার ইউনিট করতে হচ্ছে না, ঠিক আছে। সেই জন্য আমি দুটো অ্যামাউন্টের ঘর কেটেছি। আর এটা ইনার কলাম, এটা জাস্ট মাথায় রাখবে, এটা দাগ কাটতে হবে না, যে কিছু কিছু হিসাব আমরা ইনার কলামে করতে পারি, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট নাই, এই লাস্ট প্রথম কলামটা, এটা হচ্ছে ইনার কলাম। আমাদের মেন কলাম হচ্ছে এখানে দুটো, ফার্স্ট আর সেকেন্ড। আর যদি পার ইউনিট বলতো তাহলে থার্ড কলাম আসতো। তাহলে আমাদের এবার লিখি পার্টিকুলার্স, আর এখানে অ্যামাউন্ট, এখানেও অ্যামাউন্ট, আর তার নিচে অবশ্যই রুপিসের চিহ্ন বা আড়াইশো লিখতে পারেন, দুটোই চলবে। আচ্ছা, তাহলে আমাদের এই হচ্ছে আমাদের কস্ট শিটের টেবিল বা ছক, ঠিক আছে। এবার এর মধ্যে আমাদের প্রবলেম করতে হবে, প্রবলেমের সলিউশন করতে হবে। তাহলে আমাদের যেহেতু এত মনে রাখা সম্ভব নয়, তো আমি এই জন্য বইটার হেল্প নিচ্ছি, ঠিক আছে। কারণ হচ্ছে প্রবলেমটা চোখের সামনে না থাকলে সলভ করতে অসুবিধা হবে, ঠিক আছে। আমাদের এখানে দেওয়া আছে, আমি বলে নিই একবার। ওপেনিং স্টক বলে র মেটেরিয়ালস দেওয়া আছে 4000, ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে ওপেনিং 3000, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস দেওয়া আছে 2000, ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে 1500। এটা হচ্ছে ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। এরপরে আছে পারচেস অফ র মেটেরিয়ালস 65,000, ডিরেক্ট ওয়েজেস 15,000, ক্যারেজ ইনওয়ার্ড 6,000, ওয়ার্কস ম্যানেজার স্যালারি 12,000, ফ্যাক্টরি রেন্ট 8,000, পাওয়ার এক্সপেন্সেস 5,000, স্যালারি টু অ্যাকাউন্ট্যান্ট 6,000, পোস্টেজ অ্যান্ড স্যালারি 4,000, মিসলেনিয়াস অফিস এক্সপেন্সেস 1,200, সেলসম্যান কমিশন 500, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আমাদের 2,500, আর প্রফিট টু বি আর্ন 10% অন টোটাল কস্ট, মানে প্রফিট আর্ন করতে হবে টোটাল কস্টের ওপর 10%। তাহলে আসা যাক আমাদের ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, মানে এইটা দিয়ে কী করতে হবে আমাদের, না র মেটেরিয়াল কনজিউম। আমি আগের দিন বলেছিলাম র মেটেরিয়াল কনজিউমটা আমরা উপরেও লিখতে পারি, র মেটেরিয়ালস কনজিউম, ঠিক আছে।
র মেটেরিয়াল কনজিউম আমরা বলেছি এটা ইনার কলাম, প্রয়োজনে আমরা ইউজ করব, জাস্ট আইডিয়াটা রাখো, ঠিক আছে। তাহলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস এর মধ্যে এখানে হচ্ছে র মেটেরিয়াল কনজিউম আমরা ফার্স্ট আসে, তাহলে এখানে হচ্ছে ওপেনিং স্টক, আমি শর্ট লিখলাম ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। তার আগে বলে নিই, এই বোর্ডে কিন্তু পুরোটা করা যাবে না, আমাদের মুছে মুছে করতে হবে, তোমরা একটু খেয়াল করবে, ঠিক আছে। আচ্ছা, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস আমাদের 4000 দেওয়া আছে, ঠিক আছে, পয়সার ঘর দরকার নেই। আর কিন্তু এটা অবশ্যই একক দশক শতক মেনটেন করবেন, নয়তো তোমাদের অসুবিধা হবে যোগ বিয়োগ করতে, একদম রাইটে চেপে লিখবে, ঠিক আছে। দেখো, কারণ একক দশক রাইট হ্যান্ড থেকে শুরু হয়, একক দশক শতক হাজার, ঠিক আছে। তাহলে 4000 এবং প্রতিটা অ্যামাউন্টের ঠিক ঠিক নিচে, হাজারের নিচে হাজার, লাখের নিচে লাখ, শয়ের নিচে 100 এরকম যাতে বসিয়ে করো, সেটা খেয়াল রাখবে কিন্তু, ঠিক আছে। কারণ হচ্ছে অ্যাকাউন্টেন্সি একটা হচ্ছে আর্ট বা কলা। এরপরে হচ্ছে আমাদের ওপেনিং স্টক হলো অ্যাড পারচেস অফ র মেটেরিয়ালস। পারচেস অফ র মেটেরিয়ালস কত দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে 65,000, ঠিক নিচে নিচে বসাবে। তাহলে পারচেস যোগ করার পর আমাদের এখানে দেখে নিতে হবে ক্যারেজ অন পারচেস অফ র মেটেরিয়াল দেওয়া নেই, আলাদা ক্যারেজ ইনওয়ার্ড দেওয়া আছে, সেটা কিন্তু এখানে আসবে না, ঠিক আছে। আমরা আগের দিন পারচেস ক্যারেজ অন পারচেস বলেছিল, সেখানে অ্যাড করেছিলাম, মানে পারচেস সংক্রান্ত কোনো এক্সপেন্সেস থাকলে সেটা অ্যাড হবে, এখানে পারচেস ছাড়া আর কিছু নেই, ঠিক আছে। তাহলে আমাদের হলো হচ্ছে 69,000। এরপরে যেটা আসছে লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস কত আছে আমাদের দেওয়া আছে, ম্যাটেরিয়ালসের কিন্তু হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে 2000। তাহলে বাদ দিলে যেটা হলো আমাদের হচ্ছে 67,000। খেয়াল করবে, আমি কিন্তু কমাটা হাজারের আগে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এইবার হচ্ছে আমাদের র মেটেরিয়াল কনজিউম কিন্তু বেরিয়ে গেল, এইটা হচ্ছে র মেটেরিয়াল কনজিউম। অনেকে এখানে লেখে, আমি ডিফারেন্ট কালার ইউজ করছি, প্রথমে না লিখলে এখানে লেখা যায়, ঠিক আছে। এইটা আমি, তোমরা স্টার মার্ক করবে না কিন্তু, আমি জাস্ট দেখাচ্ছি র ম্যাটেরিয়ালস কনজিউম, এই যেটা বেরোলো অ্যাড্রেস করে সেটা, ঠিক আছে। আমি দরকার পড়লে আলাদা কালারে লিখছি হেডিংগুলো, ঠিক আছে। 67,000 তোমরা খেয়াল করবে, ঠিক আছে। র মেটেরিয়াল কনজিউম হচ্ছে ওপরে লেখা যায়, অথবা এখানে লিখতে পারো, ওপরে না লিখলে নিচে লিখবে, আর নিচে না লিখলে ওপরে লিখবে, যে কোনো একটা চুজ করবে, হয় এটা না এটা। তোমরা বলতে পারো কোনো বইতে স্যার এটা দেখছি, কোনো বইতে স্যার এটা দেখছি, তোমরা যে কোনো একটা ইউজ করলেই হবে। এরপরে যেটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল কনজিউম হয়ে গেল, এরপরে আমাদের আসে প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্টের মধ্যে কি আছে দেখো, আমাদের ডিরেক্ট ওয়েজেস আছে, ক্যারেজ ইনওয়ার্ড আছে, আর কিছু নেই, ঠিক আছে। তাহলে ডিরেক্ট ওয়েজেস আর ক্যারেজ ইনওয়ার্ড এই দুটো যোগ করি, অ্যাড ডিরেক্ট ওয়েজেস। এই যে এইখানে বলছিলাম ইনার কলামটা তোমরা কাজে লাগাতে পারো, নাহলে এখানেও লাগাতে পারো, তাতে কোনো যায় আসে না। আমি ডিরেক্ট ওয়েজেস ইনার কলামেই দেখিয়ে দিচ্ছি 15,000। এখানেও দেখাতে পারো, এখানে দেখাতে পারো, কোনো যায় আসে না, কেন এই জায়গাটা এখন ইউজ হচ্ছে না, ঠিক আছে। তাহলে ডিরেক্ট ওয়েজেস আমাদের 15,000, আমি বাইরেই দেখাচ্ছি যেহেতু এই জায়গাটা আমরা ইউজ করছি না, ঠিক আছে। 15,000 ডিরেক্ট ওয়েজেস, আর এর সঙ্গে হচ্ছে ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড ক্যারেজ ইনওয়ার্ড হচ্ছে আমাদের কত দেওয়া আছে, ক্যারেজ ইনওয়ার্ড দেওয়া আছে 6,000। তাহলে এই দুটো যোগ করে আমাদের যেটা পাবো সেটা কিন্তু সেকেন্ড কলামে হবে। তাহলে আমাদের কত হচ্ছে 21,000,
21,000। এই 21,000 যোগ করে যেটা হবে সেটা হবে আমাদের প্রাইম কস্ট। তাহলে এটা আমরা কি পাবো না প্রাইম কস্ট। খেয়াল করবে একের পর স্টেপ বাই স্টেপ আসছে কিন্তু। এটা হচ্ছে 7 আর 8 আর 6 2 8, 88,000। এটা কি বেরোলো? এটা আমাদের হচ্ছে প্রাইম কস্ট। আমি ডিফারেন্ট কালারে লিখছি যাতে তোমাদের হেডিংগুলো বুঝতে সুবিধা হয়। তাহলে প্রাইম কস্ট আমাদের হয়ে গেল। এরপরে দেখো প্রথমে আমরা কি বের করলাম র মেটেরিয়াল কনজিউম, তারপরে হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্টের পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। এখানে দেখো ফ্যাক্টরি ওভারহেড অ্যাড স্টেপগুলো মনে করো। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আমাদের কি কি আছে দেখে নিই। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে এখানে পাচ্ছি আমি ওয়ার্কস ম্যানেজার স্যালারি। খেয়াল করবে ওয়ার্কস ম্যানেজার স্যালারি হচ্ছে 12,000 আর ফ্যাক্টরি রেন্ট আছে ফ্যাক্টরি রিলেটেড কিন্তু 8,000 এবং পাওয়ার এক্সপেন্সেস 5,000, এই তিনটে। তাহলে ওয়ার্কস ম্যানেজার স্যালারি কত আছে? ওয়ার্কস ম্যানেজার স্যালারি 12,000। তার সঙ্গে আছে হচ্ছে ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি রেন্ট কত আছে? 8,000। তার সঙ্গে আছে হচ্ছে আমাদের পাওয়ার এক্সপেন্সেস, পাওয়ার এক্সপেন্সেস কত? 5,000। এই তিনটে যোগ করে পরের ঘরে পাঠাতে হবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 20,000 আর 5,000, 12 আর 8 20 আর 5 25,000। তাহলে আমাদের বসালাম 25,000। খেয়াল করবে যোগগুলো ক্যালকুলেটারে করবে অবশ্যই, মুখে মুখে করলে ভুল হতে পারে। আচ্ছা 25,000 আর 88,000 এই দুটো যোগ করো। 25,000 আর 88,000 যোগ করলে 1,13,000। আমি শেষের এটা যোগ করে যেটা পেলাম সেটা কিন্তু আর একটা বেরোলো ফ্যাক্টরি কস্ট 1,00,000। এটা বলেছি ডিফারেন্ট কালারে লিখবো, আলাদা আলাদা হেডগুলো। তোমরা কিন্তু একই পেনে লিখবে, জাস্ট হাইলাইট করে দেবে। 1,13,000। 1,13,000, ঠিক আছে? তাহলে আমাদের এটা কি পেলাম? এটা হচ্ছে আমাদের এখানে যেহেতু ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, হ্যাঁ ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, ক্লোজিং স্টক ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে। তা সেই কারণে আমাদের এটা কিন্তু গ্রস ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। তাহলে এই হেডটা পেলাম হচ্ছে গ্রস ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। তাহলে আমাদের এইটা পেলাম হচ্ছে 1,13,000টা গ্রস ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। যদি ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যদি না থাকতো, শুধু ফ্যাক্টরি কস্ট লিখে চালিয়ে দিতাম, তাহলে আমাদের এতটা দেখে নাও ভালো করে। আমি ওপরে মুছতে হবে, ওপরে না মুছলে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি পেলাম? র মেটেরিয়াল কনজিউম, তারপর হচ্ছে প্রাইম কস্ট আর গ্রস ফ্যাক্টরি কস্ট। তাহলে গ্রস ফ্যাক্টরি কস্টটা আমি ওপরে চলে যাচ্ছি নিয়ে, মুছে দিতে বাধ্য হচ্ছি কারণ এই শর্ট বোর্ডে আমাদের সমস্যার সমাধান পুরোটা করা যাবে না, ঠিক আছে? তোমরা দরকার পড়লে পজ করে করে দেখবে বারবার, ঠিক আছে? আমি এবার নিচ থেকে ওপরের আইটেমে চলে যাচ্ছি 1,13,000টা নিয়ে। খেয়াল করবে তাহলে আমাদের কি হচ্ছে না গ্রস ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট, গ্রস ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট লিখি। গ্রস ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস
কস্ট, এইটা হেড পেয়েছিলাম কত 1,13,000, 1,13,000 একক দশক শতকটা মেনটেন করবে। আচ্ছা, গ্রস ফ্যাক্টরি কস্ট আর ওয়ার্কস কস্ট পেলাম। এরপর হচ্ছে আমাদের প্রবলেমে যদি দেখি তাহলে কি পাবো, ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস আর ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, এই দুটো অ্যাডলেস করতে হবে। তাহলে অ্যাড, এটা যেহেতু আলাদা ডিফারেন্ট কালার ইউজ করছি, অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন WIP লেখা হয় প্রোগ্রেস, অনেক জায়গায় লেখা থাকে দেখবে WIP, আমি শর্ট ফর্মটা দেখিয়ে দিলাম, ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস আমাদের প্রবলেমে কত দেওয়া আছে, ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে 3,000, তাহলে এটা আমাদের বাদ দিতে হবে 3,000 বাদ গেলে 1,10,000। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। সেরকমভাবে লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে রাখি, ওয়ার্ক ইন প্রোগ্রেসটা কি, কাজ কতটা এগিয়েছে সেটার একটা ভ্যালুয়েশন করা হয় যে 31 মার্চের মধ্যে, মানে তোমার বছরের যেদিন শেষ হচ্ছে, আমাদের হিসাব বছর বা আর্থিক ফিনান্সিয়াল ইয়ার যেদিন শেষ হচ্ছে সেদিন অবধি তো পুরো কাজ কমপ্লিট হয়ে থাকে না, কিছু কাজ হয়ে থাকে, সেইটাকে বলা হচ্ছে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ওয়ার্ক ইন প্রোগ্রেস বলা হচ্ছে। এবং আগের বছরেরটা থাকলে সেটাকে বলা হচ্ছে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর এই বছরের শেষে পড়ে থাকলে সেটাকে বলা হচ্ছে ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে ওপেনিং আর ক্লোজিং অ্যাডলেস করার পর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস হচ্ছে 1,500, খেয়াল করবেন শূন্যগুলো। তাহলে আমাদের যেটা পাবো সেটা হবে হচ্ছে আমাদের নিট ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট, নিট আলাদা কালার বোঝানোর জন্য আর কিছুই না, নেট ওয়ার্ক কস্ট বা নিট ফ্যাক্টরি কস্ট। নেটওয়ার্ক কস্ট বা নেট ফ্যাক্টরি কস্ট যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমাদের বিয়োগ করার পর কত হচ্ছে না 1,00,000। আচ্ছা, এখানে একটু গন্ডগোল আছে, দেখো অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাড করেছিলাম, ঠিক আছে, এখানে আমরা মাইনাস করে দিয়েছি, কথা বলতে বলতে করছি, একটু গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি এখানে দেখিয়ে দিই, এখানে যেটা হচ্ছে আমাদের 3,000 ছিল, 3,000 যেটা ছিল সেটা হচ্ছে আমাদের, খেয়াল করবে, এর জন্য দুঃখিত। আচ্ছা, তাহলে দেখো আমরা একটু খেয়াল করবে, এখানে অ্যাড লিখেছি কিন্তু আর মাইনাস করে ফেলেছি। আচ্ছা দেখো, আমরা এখানে হচ্ছে 1,16,000, যাক তাড়াতাড়ি ধরা পড়েছে, 1,16,000 থেকে 1,500 বাদ দাও, লেস, খেয়াল করবে কিন্তু অ্যাড মানে যোগ করতে হবে, লেস মানে বাদ দিতে হবে। ক্যালকুলেটর অনেক সময় ভুল প্লাস মাইনাস টিপে দিলে কি হয়, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায় আর মাইনাসের জায়গায় প্লাস হয়ে যায়। তাহলে আমাদের এটা কি হবে না, এটা হচ্ছে 1,14,500, 1,14,500, এটা হয়ে গেল হচ্ছে নিট ওয়ার্ক কস্ট বা নিট ফ্যাক্টরি কস্ট, নিট ওয়ার্ক কস্ট বা নিট ফ্যাক্টরি কস্ট। এরপরে আমাদের কি হবে না অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এরপরে যেটা আসবে আমাদের নিচেরটা মুছে দিলাম, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এখানে অনেকগুলো আইটেম দেওয়া আছে, add office and administrative overhead, 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 add office and administrative overhead
অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এটাকে প্রোডাকশন ওভারহেডও বলা হয়। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হচ্ছে আমাদের ফার্স্ট যেটা পাচ্ছি, দেখো কি কি এখানে পাচ্ছি প্রশ্নে দেখে নাও, ঠিক আছে। অফিস বিল্ডিং রেন্ট, স্যালারি টু অ্যাকাউন্ট্যান্ট, পোস্টেজ অ্যান্ড স্টেশনারি আর মিসলেনিয়াস অফিস এক্সপেন্সেস। তাহলে আমরা কি পেলাম, প্রথমে হচ্ছে অফিস বিল্ডিং রেন্ট, অফিস বিল্ডিং রেন্ট আমি পরপর লিখে রাখছি, তারপর অ্যামাউন্টগুলো দিচ্ছি। অফিস বিল্ডিং রেন্ট, তারপর হচ্ছে স্যালারি টু অ্যাকাউন্ট্যান্ট, মানে অফিস রিলেটেড এক্সপেন্সেসগুলো, পোস্টেজ অ্যান্ড স্টেশনারি, পোস্টেজ অ্যান্ড স্টেশনারি, আর কি পাচ্ছি, আর মিসলেনিয়াস অফিস এক্সপেন্সেস, সংক্ষেপে লেখা MISC, মিসলেনিয়াস অফিস এক্সপেন্সেস, মিসলেনিয়াস অফিস এক্সপেন্সেস, মিসলেনিয়াস অফিস এক্সপেন্সেস। তাহলে এই অ্যামাউন্টগুলো কি, প্রথমে হচ্ছে অফিস বিল্ডিং রেন্ট 6000, তারপরে হচ্ছে আমাদের স্যালারি টু অ্যাকাউন্ট্যান্ট 4000, আর পোস্টেজ অ্যান্ড স্টেশনারি 1200, আর মিসলেনিয়াস অফিস এক্সপেন্সেস হচ্ছে আমাদের 500। 500 খেয়াল করবে কিন্তু আমি 1000-এর নিচে লিখে ফেলছিলাম, 200-র নিচে। একক দশকটা ঠিকঠাক যাতে মেনটেন হয় খেয়াল করবে সব সময়, নয়তো যোগে ক্যালকুলেটারে ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, দেখতেও বিশ্রী লাগে, কেন ওটা অ্যালাউ নেই আমাদের, যেহেতু অ্যাকাউন্টেন্সি একটা আর্ট যে। আচ্ছা, তাহলে 6000, 4000, 10000 আর 11200, 11700, এই তিনটে যোগ করে আমাদের চারটে যোগ করে পেলাম 11000। ঠিক, 1000-এর নিচে 1000 বসাবে, 11700, ঠিক আছে। তাহলে 11700 অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ করলে যেটা পেলাম সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশান। তাহলে এটা আমরা কি পাচ্ছি, কস্ট অফ প্রোডাকশান, এই চারটে যোগ করে 11700 হয়েছে। তাহলে 11700 আর 1,14,000 ক্যালকুলেটার ভালো করে যোগ করবে, তাহলে কি হচ্ছে 7-5 12, 4 5 6 আর 2, ঠিক আছে। তাহলে 1,26,200, তাহলে 1,26,200 আমরা পেলাম, 1,26,000। খেয়াল করবে কিন্তু ক্যালকুলেটারে যোগ করবে, নিচে তো একটু লিখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, 1,26,200, এটা কি পেলাম, এটা হচ্ছে আমাদের কস্ট অফ প্রোডাকশান, কস্ট অফ প্রোডাকশান। তাহলে এটাও আমি ডিফারেন্ট কালারে লিখলাম। তাহলে দেখো আমরা গ্রস ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট থেকে কি করলাম, অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, যেটা পেলাম নেট বা নিট ওয়ার্ক কস্ট বা নিট ফ্যাক্টরি কস্ট 1,14,000, তার সঙ্গে অ্যাড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ডের যোগ করলাম যা যা আছে অফিস সংক্রান্ত যাবতীয় খরচ, 4টি এখানে পেয়েছি প্রবলেমে। তাহলে 4টে যোগ করে যেটা হলো 11,700 আর 1,14,000 ফ্যাক্টরি কস্টের সঙ্গে যোগ করে যেটা পেলাম সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশান, ঠিক আছে। প্রায় শেষের মুখে কস্ট অফ প্রোডাকশান হয়ে গেল। এরপরে যেটা হবে আমাদের এখানে, যেহেতু আমাদের দেখো প্রবলেমে কিন্তু কস্ট অফ প্রোডাকশানের পর হ্যাঁ আর সেরকম কিন্তু আইটেম নেই, ঠিক আছে। মানে ফিনিশ গুডস বলে যেইটা আইটেমগুলো থাকে সেগুলো নেই। এরপরে হচ্ছে কস্ট অফ প্রোডাকশান হয়ে গেল। এরপরে হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং, তাহলে কস্ট অফ প্রোডাকশানকে নিয়ে আমি ওপরে চলে যাচ্ছি কারণ জায়গার সত্যি অভাব। আচ্ছা, খেয়াল করবে কিন্তু ভালো করে। আচ্ছা, তাহলে আমাদের কি পেলাম না, কস্ট অফ প্রোডাকশান অবধি আমাদের বেরিয়ে এসছে। তাহলে আমরা লিখি কস্ট অফ প্রোডাকশান, এই অ্যামাউন্টটা লিখছি কিন্তু, কস্ট অফ প্রোডাকশান
কস্ট অফ প্রোডাকশন কত পেলাম 1,26,200, দুবার লিখবেন, আমি কিন্তু নিশ্চয়টাই কন্টিনিউ করছি। 1,26,200 এটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। এর সঙ্গে কি করতে হবে, এর সঙ্গে অ্যাড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন যোগ করতে হবে। অ্যাড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, ঠিক আছে। আচ্ছা, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে কি পাচ্ছি, সেলসম্যানস কমিশন আর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। সেলসম্যান আছে, আচ্ছা ঠিক আছে, সেলসম্যানস কমিশন, সেলসম্যান কমিশন, আর কি আছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। সেলসম্যান কমিশন আর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস প্রশ্নে দেখো 2,500 আর 5,000 দেওয়া আছে, তাহলে 2,500 আর 5,000 কমা অবশ্যই ঠিক জায়গায় দেবে। তাহলে এই দুটো যোগ করে আমাদের কি পেলাম 7,500, 7,500। তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড হয়ে গেল আমাদের 7,500। এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ সেলড। এখানে যেহেতু ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস নেই, এটাকে তোমরা কস্ট অফ গুডস সোল্ড বলতে পারো বা কস্ট অফ সেলস বলতে পারো, দুটোই হবে। কারণ এখানে হচ্ছে নেই, কি নেই না, এখানে হচ্ছে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস নেই। তাহলে আমাদের এটা কি হলো, হেড যেটা পেলাম যোগ করার পর কস্ট অফ সেলস, এখানে আসে কস্ট অফ গুডস সোল্ড, তারপর কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ সেলস। এখানে যেহেতু আমাদের ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস নেই, সেই জন্য এখানে একইভাবে বেরিয়ে গেল কস্ট অফ সেলস বা টোটাল কস্ট অর কস্ট অফ সেলস বা টোটাল কস্ট, কস্ট অফ সেলস বা টোটাল কস্ট, কস্ট অফ গুডস সোল্ড নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড মানে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস নেই, সেই জন্য আমরা একটাকেই কনসিডার করছি কস্ট অফ সেলস বা টোটাল কস্ট। তাহলে কস্ট অফ সেলস বা কস্ট এটা যোগ করো আমাদের 1,26,200 আর 7,500, 1,33,700, 1,33,700 ক্যালকুলেটর অবশ্যই যোগ করবে। তাহলে কস্ট অফ সেলস বেরিয়ে গেল। এরপরে যেটা বলছে আমাদের কস্ট অফ সেল বা টোটাল কস্ট বেরিয়ে গেছে যেহেতু, ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড এখানে লেখার দরকার নেই। কস্ট অফ সেলস এখানে যেহেতু ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস নেই, এটাই টোটাল কস্ট বা কস্ট অফ সেলস করে দিলাম, ঠিক আছে। জাস্ট বোঝানোর জন্য আমি স্টেপটা দেখালাম। এরপরে যেটা হচ্ছে কস্ট অফ সেল অ্যাড প্রফিট বলেছে, অ্যাড প্রফিট করি, অ্যাড প্রফিট কি বলেছে 10% অন টোটাল কস্ট, একদম সিম্পল আছে 10% অন টোটাল কস্ট, 10% অন টোটাল কস্ট। খেয়াল করো 10% অন টোটাল কস্ট মানে হচ্ছে কস্ট আমরা বের করে ফেলেছি, টোটাল কস্ট হচ্ছে 1,33,700, তার 10% আমি নিচে করে দেখাচ্ছি। এটা ক্যালকুলেটারে খুবই সোজা, কি করে, আর যদি ম্যানুয়ালি করো তাহলে ম্যানুয়ালি করার দরকার নেই, ঠিক আছে। প্রফিটটা বের করছি কীভাবে দেখো, 1,33,700 তার হচ্ছে 10%, 10/100, পার্সেন্ট মানে হচ্ছে 10/100,
100% মানে হচ্ছে 100, তাহলে এটা দেখো একটা শূন্য কাটা দাও, তাহলে কি হলো আমাদের 13,370। ক্যালকুলেটারে করবে 1,33,700 ইন্টু 10 লিখে পার্সেন্টেজের চিহ্নে ক্লিক করলেই বেরিয়ে যাবে। তাহলে 1,33,700 ইন্টু 10 টাইপ করে পার্সেন্টেজে ক্লিক করলেই 13,370 বেরিয়ে আসবে। 13,370 বেরিয়ে আসলো। এরপরে যেটা হচ্ছে 13,370 পেয়ে গেলাম। এরপর হচ্ছে সেলস ভ্যালু বা সেলস, এরপরে যেটা বেরোবে সেটা হচ্ছে সেলস ভ্যালু বা সেলস। এটা আমি নিচেরটা মুছে দিচ্ছি, তোমরা আলাদা আলাদা ওয়ার্কিং করতে পারো, সেটা দেখাবো যখন দরকার পড়বে। এখন এইটা দরকার পড়লো না। তাহলে আমাদের কি হলো না, এইটা যেটা বেরোলো যোগ করার পর 1,47,000 আছে, যোগ করি মুখে মুখেই। তাহলে দেখো আমরা কি করছি, ক্যালকুলেটর যোগ করবে 70, এইটা হচ্ছে 3 এর সাথে 10, 3 3 6 আর 1 7, আর 3 আর 4, 1,47,070। ঠিক আছে, 1,47,070 এটা হচ্ছে সেলস ভ্যালু বা সেলস, সেলস ভ্যালু বা সেলস, সেলস ভ্যালু বা সেলস। ঠিক আছে, অর সেলস যে কোনো একটা লিখলেই হবে, ওতে কিছু যায় আসে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমাদের কস্ট শিট শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে অনেক সময় কি হয়, সেলস ভ্যালু দেওয়া থাকে আর প্রফিট দেওয়া থাকে না। তাহলে কি হয়, সেলস ভ্যালু যে এখানে বসিয়ে এই সেলস ভ্যালু থেকে টোটাল কস্ট বাদ দিলেই তোমাদের ব্যালেন্সিং ফিগারে প্রফিট চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখানে 1,47,070 থেকে 1,33,700 বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রফিট। তখন এখানে আমাদের ব্যালেন্সিং ফিগার লিখতে হয়, যেহেতু আমাদের এখানে প্রফিট সরাসরি বলে দিয়েছে 10% অন টোটাল কস্ট, তাহলে আমরা সেইভাবে 10% 1,33,700 10% করে বসিয়ে দিলাম, আর অ্যাড করে হচ্ছে যেটা বেরোলো সেটা হচ্ছে সেলস বা সেলস ভ্যালু। এই হচ্ছে আমাদের কস্ট শিট। আজকে আমরা একটা এক্সাম্পল দিয়ে করিয়ে দিলাম, যেটা হচ্ছে তোমরা ভালো করে দেখবে, আর আমি প্রবলেমটা দিয়ে দেবো ডেসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে, বা স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা প্রবলেমটা খাতায় লিখে সলিউশনটাও খাতায় করবে দেখে দেখে, দরকার পড়লে বারবার পজ করে করে দেখবে, এবং কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে, কারণ যোগ বিয়োগে ভুল হয়ে গেলে তোমাদের নাম্বার কাটা যাবে, যেহেতু পার্ট মার্কিং আছে সেই জন্য নাম্বার কাটা গেলে তোমাদেরই লস। তোমরা তাহলে দেখো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কস্ট শিট কীভাবে সলভ করতে হয় কোনো একটা প্রবলেম থেকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ স্টুডেন্ট, তোমরা ভালো থেকো। আজকে এখানেই শেষ করলাম।